নভেম্বরে তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা। শিগগিরই 200 আসনে প্রার্থীরা পাবে গ্রিন সিগন্যাল। জোট গঠনেও চলছে আলোচনা। রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেয়া যায় না। এনসিপির সমন্বয় সভায় দুপক্ষের মধ্যে হাতাহাতি। বড় দুটি দল ডিসি থেকে ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ নিয়ে ভাগাভাগিতে ব্যস্ত, অভিযোগ নেতাদের। প্রি প্ল্যান্ড কোনো নির্বাচন, বিদেশের চাপিয়ে দেওয়া কোনো ফলাফল, সাজানো কোনো নির্বাচন বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। এবার রাজধানী মিরপুরের কাছিতে বহুতল ভবনে আগুন। 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। হতাহত হয়নি কেউ। আমরা দেখছি আগুন লেগেছে, পরে আমরা বিবাহ বাড়ির ভিতরে ঢুকে গ্যাস সিলিন্ডারের বোতল বের করেছি। 7টি ইউনিট আমাদের এখানে কাজ করে এবং আমরা 12টা 5 মিনিটের সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে দেয় আমাদের। নিরপেক্ষ প্রশাসন শাসন করবে গাজা। সমস্ত হামাস সহ ফিলিস্তিনের অন্য সংগঠনগুলো এখনো ঠিক হয়নি সরকারের প্রধান। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে শিগগিরই দিন তারিখ সহ আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে রাজধানী গুলশানের নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, এ মাসে 200 আসনে বিএনপির একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে। জোট প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আলোচনা চলছে সবার সাথে। জাতীয় সংসদ নির্বাচনের দিন যত কাছে আসছে, রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা বাড়ছে। সামনে আসছে নানা হিসেব নিকেশ। সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলতে নিজ বাসভবনে গণমাধ্যমের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিএনপির এই সিনিয়র নেতা জানান, নির্বাচন সামনে রেখে জোট গঠনে আলাপ আলোচনা চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরও অপেক্ষা করতে হবে। তো এখানে আপনারা এনসিপির কথা বললেন, রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেয়া যায় না। সামনের নির্বাচনে দলের টিকিট কারা পাবেন সেটি এখনো চূড়ান্ত নয়, তবে এ মাসের মধ্যে অন্তত 200 জনকে সবুজ সংকেত দেবে বিএনপি। আমরা এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে, যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসাবে তারা কাজ করতে পারে। দলের এই সিনিয়র নেতা কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার খবর নিয়েও। আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ নয়। তারা নির্বাচনে অংশ নেবে কিনা সেটি তাদের দলীয় সিদ্ধান্ত বলেও মনে করেন সালাউদ্দিন আহমদ। জাতীয় পার্টি সে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন না করতেছে, সেটা তাদের স্বাধীনতা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সকল সমস্যার সমাধান করা হবে, এমন আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আয়োজিত ঢাকা 1 গালা উদযাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি। মির্জা ফখরুল বলেন, সব সম্প্রদায়ের মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করা হবে, একসাথে সবার সংস্কৃতিকে তুলে ধরতেও সাহায্য করা হবে। সব সম্প্রদায়ের মানুষকে এক সুতোয় গাঁথার প্রত্যাশার কথা জানান বিএনপি মহাসচিব। আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া এবং সম্প্রদায়ের ঐক্য গড়ে তোলা সহ অংশগ্রহণকারীদের গারো জনগণের প্রাণবন্ত ঐতিহ্য তুলে ধরাই এই অনুষ্ঠানের লক্ষ্য বলে জানান আয়োজনকারীরা। আমাদের দায়িত্ব হচ্ছে যে সকল সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা, সেই সঙ্গে তাদের
অর্থনৈতিক অবস্থা যেন উন্নত হয় তার ব্যবস্থা করা, একই সঙ্গে তাদের কৃষ্টি কালচারকে ধরে রাখা, ধারণ করা, এটা হচ্ছে একটা বড় কাজ বলে আমি মনে করি। দেশে আর কোনো পরিকল্পিত নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিকেলে রাজধানীর আবু সাইদ মিলনায়তনে দলটির ঢাকা মহানগর এবং জেলা কমিটির সমন্বয় সভায় এই কথা বলেন তিনি। বলেন, যদি একটি দলের আপত্তির কারণে আরপিও সংশোধনী বাতিল করা হয় তবে জনগণ বুঝে নেবে। লন্ডন বৈঠকেই সরকার ওই দলটির কাছে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা জেলা এবং মহানগর কমিটির নেতাকর্মীদের নিয়ে প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভার আয়োজন। বিকালে রাজধানীর আবু সাইদ মিলনায়তনে সভা শুরু হতে না হতেই বাইরে দলটির দুই পক্ষের মধ্যে শুরু হয় এমন হট্টগোল, যা এক পর্যায়ে গিয়ে ঠেকে হাতাহাতিতে, আহত হন একজন। এর মধ্যেই কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেয়া শুরু করলে থামে মারামারি। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নানা নির্দেশনা দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে পোস্টেড ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। জুলাই বিরোধী যে কোনো ধরনের অনলাইন অফলাইন অবস্থান ছিল এইরকম কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। আগামী নির্বাচনও আগের মতো একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে যাচ্ছে বলে অভিযোগ এনসিপি নেতাদের। নির্বাচনী জোট নিয়েও কথা বলেন এনসিপি নেতারা। উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে, কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে, কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নতজানু হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আরো সহায়তা করছেন। জুলাই সনদের আইনি ভিত্তিতে বাংলাদেশে নতুন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যাবে আমাদের আগামীর জোট তাদের সাথেই হবে। দলটির সদস্য সচিব বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে জাতীয় পার্টি। এই দুই দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলেন আক্তার হোসেন। ডিজিফাই এর নির্বাচন, প্রি প্ল্যান্ড কোনো নির্বাচন, বিদেশের চাপিয়ে দেওয়া কোনো ফলাফল, সাজানো কোনো নির্বাচন বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। যদি একটা দলের সিদ্ধান্তের কারণে আরপিওর সংশোধনীকে বাতিল করা হয় তাহলে আমরা বুঝে নেব সরকার লন্ডনে যে বৈঠক করেছিল সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে কারো কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে সভা শুরুর আগে দল থেকে পদত্যাগের বিষয় নিয়ে কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, এনসিপিতেই থাকবেন তিনি। ইনশাআল্লাহ আমি এনসিপির সাথে আছি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সাথে থাকবো এবং এনসিপিকে নিয়ে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুপক্ষের 11 জন গুলিবিদ্ধ সহ 20 জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে দিরাই উপজেলার কোলঞ্জ গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গ্রামের বর্তমান মেম্বার মাহবুব ও এলাইচ মিয়া এবং সাবেক মেম্বার ইলিয়াস মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বিকেলে দুপক্ষের সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুলি ছড়ে দুপক্ষের লোকজন পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত 20 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে 11 জন গুলিবিদ্ধ। এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর মিরপুরের কালশিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় রাত 12টা 5 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগা ভবনটিতে একটি কমিউনিটি সেন্টার আছে। এছাড়া 5ম ও 6ষ্ঠ তলায় গার্মেন্টস রয়েছে। রাত 10টা 12 মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। 10টা 20 মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে এসে যোগ দেয় সেনাবাহিনী। আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। নেই কোনো হতাহতের ঘটনাও। আমরা দেখছি আগুন লেগেছে, পরে আমরা বিবাহ বাড়ির ভিতরে ঢুকে গ্যাস সিলিন্ডারের বোতল বের করেছি, আমাদের গাড়ি বের করেছি। মোট 7টি ইউনিট আমাদের এখানে কাজ করে এবং আমরা 12টা 5 মিনিটের সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে দেই আমাদের। বাট এখনো আগুন জ্বলছে, ফ্লোরে আমাদের লোকজন কাজ করছে। এখন আমরা পুরোপুরি নির্বাপন দেইনি, বাট আগুন আমাদের এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।
ফেব্রুয়ারিতে ভোট দিতে জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি। এই সময় আমির খসরু বলেন, বিএনপি সরকার গঠন করলে ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এবং ক্রীড়াঙ্গন দলীয়করণ বা রাজনীতিকরণের ঊর্ধ্বে থাকবে। ইতোমধ্যে বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাবনা দিয়েছে। সেখানে ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন এবং যুব সমাজের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এদিকে টুর্নামেন্ট ঘিরে ফুটবল উৎসবে মেতে ওঠে শত শত দর্শক ও বিএনপি নেতাকর্মীরা। দুটি সেমিফাইনালের পর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নাই। ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে, নির্বাচনের কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রত্যেকটি এলাকায় নির্বাচনের জন্য জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে পুলিশ অফিসার্স মেসে অনুষ্ঠিত হয়েছে শৈলকুপা বিসিএস অফিসার্স ফোরামের নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বক্তারা বলেন, শৈলকুপা উপজেলার বিসিএস কর্মকর্তাদের এই ফোরাম দেশের উন্নয়ন ও জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা প্রশাসনিক দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। আর অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সচিব মোহাম্মদ কিয়াসউদ্দিন। আগামী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, সেই প্রত্যয় দীপ্ত কণ্ঠে আমরা আবারও বলতে চাই, শৈলকুপার উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন। শৈলকুপার মধ্য দিয়েই আমরা গোটা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল গড়ে তুলব। টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ের শেকল বাঁধা অবস্থায় উদ্ধারের ঘটনায় ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মুসল্লিরা। জুমার নামাজের পর গাজীপুর টঙ্গীর বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে মহাসড়কে ১.৫ ঘণ্টার মতো অবস্থান নেন তারা। অভিযোগ করেন, বিডিসিএল টিএনটি কলোনি জামে মসজিদের ইমাম মুহিবুল্লাহ মিয়াজি গত বুধবার সকালে বাসা থেকে হাঁটতে বের হয়ে অপহৃত হন। পরদিন পঞ্চগড় থেকে শেকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, অখণ্ড ভারত ও ইসকনের পক্ষে কথা বলতে তাকে নানা সময় উড়ু চিঠি দেওয়া হয়, না মানাতেই অপহরণ করা হয় বলেও দাবি করেন তারা। দ্রুত ঘটনা তদন্ত, সুষ্ঠু বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। সামনের দরজা খুলে একজনের রুমাল না টিস্যু হাতে নিয়ে এবং মুখটা চাপিয়ে ধরছে, আর পিছন থেকে একজনে আমার এই অপারেশনের জায়গা, পিছের আর কান সহ 3টা এমন জোরে জোরে থাপ্পড় দিছে, আমি আর সহ্য করতে পারি না, পড়িয়ে গেছি। খালি মারে আরও কত গালিগালাজ করে, কিন্তু মানে এমন ভাষায় কথা বলে যে ভাষাগুলি বাংলাদেশের কারো ভাষা না। এদিকে ইসকন নিষিদ্ধ ইমাম মুহিবুল্লাহকে গুমকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রংপুরের সর্বস্তরের সচেতন মুসলিম সমাজের ব্যানারে বিক্ষোভ হয়েছে। জুমা নামাজের পর সদর মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়। নগরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয় মিছিল। এ সময় তারা বলেন, পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে গাজীপুর থেকে ইমামকে গুম করে সীমান্ত এলাকায় নেওয়া হচ্ছিল। দ্রুত চক্রান্তকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে গোপনে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা নেওয়া হলো আরএমওর বাড়িতে। পরীক্ষা শেষে বেরিয়ে আসার পর গণমাধ্যম কর্মীদের দেখে সটকে পড়েন তারা। কেউ কেউ লেনদেনের মাধ্যমে এভাবে নিয়োগ পরীক্ষা দেওয়ার অভিযোগ করেছেন। তবে আরএমও ডক্টর হোসেন ইমাম এ ঘটনার কারণ সম্পর্কে সদুত্তর দিতে পারেননি। বিষয়টি জেলা জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। জনের অফিসের নিয়োগ পরীক্ষা ছিল শুক্রবার সকাল 10টা থেকে। তবে তার কিছুক্ষণ আগেই কয়েকজন পরীক্ষার্থী বের হয়ে আসেন শহরের টালিপাড়া এলাকার এই বাড়িটি থেকে। অভিযোগ উঠেছে, আরএমও ডক্টর হোসেন ইমামের এই বাড়িতে গোপনে প্রশিক্ষণমূলক পরীক্ষা দিয়েছেন তারা। গণমাধ্যম কর্মীদের দেখেই দৌড়ে পালান ওই পরীক্ষার্থীরা। নিচতলা, 4তলা, 5তলা পুরোটাই মেস। তো যার কারণে মেসে কি হয় বা কি ঘটনা ঘটে এগুলো সম্বন্ধে আমি আসলে সত্যিকার অর্থে আমি খোঁজখবর রাখি না। আপনারা তদন্ত করেন, তদন্তে যদি কোনোভাবে আমার সংশ্লিষ্ট থাকে তাহলে আমি পুরা আপনারা যেরকম ভাবে মনে করেন বা আইনগত যে ইয়েটা সেটা মেনে নেব। অন্যদিকে জেলার 14টি কেন্দ্রে ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি গার্লস স্কুল কেন্দ্রের পরীক্ষার্থীরা জানান, এ বিষয়ে অবগত নয় তারা।
এভাবে যদি প্রত্যেকটা পরীক্ষা হয়ে যায় তাহলে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা তো হতাশ, তাহলে আমাদের অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, পরীক্ষা দিতে এসে তো কোনো লাভ নেই। যদি দুর্নীতি হতে থাকে তাহলে মনে করেন যে সেজন্য তো এত বেকারত্ব বেড়ে যাচ্ছে। পরীক্ষার্থীদের কেউ কেউ সামাজিক মাধ্যমে দেখার পরে নিজেরাও হতাশ। তাদের দাবি এ বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হোক। যদি অ্যাকচুয়ালি এমন হয়ে থাকে আপনাদের মাধ্যমে সবার কাছে আমাদের একটাই দাবি যে এটা যেন বাতিল করা হয়। যদি ফিক্সড হয়ে থাকে যে কারা কারা জবটা পাবে তাহলে তো স্যার আমাদের মূল্য কোথায়? পরীক্ষা তো আগেই হয়ে গেছে মনে হচ্ছে, তাহলে পরীক্ষা নেওয়ার দরকার কি ছিল? শহরের হরিশঙ্করপুরে বৃহস্পতিবার রাতে একটি বাড়িতে একইভাবে গোপনে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছিল। লোক সমাগম দেখে তাদের আটক করে স্থানীয়রা। এ সময় অর্থ লেনদেনের কথা স্বীকারও করে এক পরীক্ষার্থী। প্রশ্ন আসবে আমাদের পরে কালকে পরীক্ষা। কত টাকা কন্ট্রাক্ট হয়েছিল? আমার 16 লাখ। কার সাথে কন্ট্রাক্ট হয়েছিল আপনার? ঘটনা সম্পর্কে সিভিল সার্জন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন এমন ভিডিও তারাও দেখেছেন, তবে তা অসম্পন্ন কন্টেন্ট। এমন কিছু ঘটলে তার দায়ভার নিতে প্রস্তুত তারা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কোনো প্রশ্ন কপি এই পরীক্ষার আগে কোথাও গিয়ে থাকে এটার দায় আমি নেব। আরএমওর বিরুদ্ধে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ আসে, স্বাস্থ্য বিভাগের যে পদ্ধতি সেটা নিয়ে আলাদা অবশ্যই তদন্ত হবে। দেখলাম যেরকম বলাবলি করছে, তবে এটা সরাসরিভাবে তো বলা যাবে না, এটা তদন্ত সাপেক্ষে হয়তো বলা যেতে পারে। কোনো যদি অস্পষ্ট কিছু বের হয় তাহলে একদম রুটটাকে সার্চ করা হোক। এই ঘটনায় জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। তবে কে বা কারা জড়িত, কেনই বা আরএমওর বাসায় পরীক্ষা চলছিল, এ নিয়ে সঠিক তদন্ত করে জড়িতদের প্রকাশ্যে আনার দাবি স্থানীয়দের। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। ডিবক্স জেএফপি কর্পোরেট ফুটসল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন যমুনা টেলিভিশন। শুক্রবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের রুফটপ ফুটবল মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ফুটসল টুর্নামেন্টে 6টি কর্পোরেট টিম অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে আরজে বিল্ডার্সের সাথে ড্র করে যমুনা টেলিভিশন। পরে টাই ব্রেকারে আরজে বিল্ডার্সকে 3-2 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় যমুনা টেলিভিশন। টুর্নামেন্টে সেরা গোলরক্ষক ও ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন যমুনা টিভির সাইফুল ইসলাম মাহিন। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা যমুনা টিভির মোহাম্মদ রাকিবুল ইসলাম ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন রবিউল হাসান জিম। উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন যমুনা গ্রুপের পরিচালক কামরুল ইসলাম। খেলোয়াড়দের শুভেচ্ছা জানান তিনি। বলেন, কাজের পাশাপাশি খেলাধুলা করলে শরীর মন সতেজ থাকে, এতে কাজে স্পৃহা বাড়ে। আগামীতে এই ধরনের আরও টুর্নামেন্ট আয়োজন করার কথা জানান তিনি। নিরপেক্ষ প্রশাসনের হাতে গাজার শাসনভার তুলে দিতে সম্মত হয়েছে হামাস সহ ফিলিস্তিনের অন্য সংগঠনগুলো। মিশরের কায়রোতে অনুষ্ঠিত বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত, যার প্রেক্ষিতে শুক্রবার ফিলিস্তিনি সংগঠনগুলোর জোটের একটি যৌথ বিবৃতি প্রকাশিত হয় হামাসের ওয়েবসাইটে, যাতে যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনায় একটি নিরপেক্ষ প্রশাসনের হাতে দায়িত্ব হস্তান্তরের ঘোষণা দেওয়া হয়। তবে যৌথ সিদ্ধান্তটিতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের রাজনৈতিক দল ফাতা অন্তর্ভুক্ত কিনা তা নিয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। অন্যদিকে নিরপেক্ষ সরকারের প্রধান কে হবে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি বিবৃতিটিতে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক আলোচনা চালিয়ে নিতে আগ্রহী কানাডা। মালয়েশিয়ায় আসন্ন আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানালেন কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যুক্তরাষ্ট্র তাদের প্রতি বাণিজ্যিক অংশীদারের উপর ভিন্ন ভিন্ন মাত্রায় শুল্ক আরোপ করেছে। সে প্রেক্ষিতে আমাদের তাদের সাথে দর কষাকষি চলছে। তবে আমরা বাণিজ্যিক আলোচনা এগিয়ে নিয়ে যেতে এবং সেটির উপর ভিত্তি করে কাজ করতে প্রস্তুত, কেননা তাতে দুদেশই লাভবান হবে। তুরস্কের প্রধান বিরোধী দলীয় নেতা ওজগুর ওজেলকে রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির দলীয় প্রধানের পদ থেকে অপসারণের মামলা খারিজ করে দিয়েছে দেশটির একটি আদালত। এই মামলায় 2023 সালের দলীয় সম্মেলন বাতিলের কথা উল্লেখ ছিল। ওজগুর ওজেলকে নেতা নির্বাচনের প্রক্রিয়ায় অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে দায়ের করা হয়েছিল মামলাটি। রায় আদালত জানায় দায়েরকৃত অভিযোগের কোনো ভিত্তি নেই, কেননা দলটি সম্প্রতি আরেকটি বিশেষ সম্মেলন করে আবারও ওজেলকেই নেতা হিসেবে নির্বাচিত করেছে। এই রায় স্বস্তি এনে দিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের প্রতিদ্বন্দ্বীদের জন্য। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুর গ্রেফতারের পর থেকে সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব নিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন ওজেল। দর্শক, এই ছিল যমুনা নিউজে এখনকার মতো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।